বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনৈতিক চালিকা শক্তির সিংহভাগ আসে কৃষি থেকে। এদেশের মাটি কৃষির জন্য একটি আশীর্বাদ। দেশের মোট কর্মসংস্থানের 2/3 এই কৃষির ওপর নির্ভরশীল। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের খাদ্য চাহিদা বেড়েছে দ্বিগুণ। আর এই চাহিদা মোকাবেলায় সরকারের কৃষি বিভাগ আধুনিক কৃষি চাষাবাদের লক্ষ্যে কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে। একই জমিতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করছে। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে জমির এই উর্বরতা শক্তিকে দুর্বল করে দিচ্ছে। সেই সাথে ফসলের গুণাগুণ হ্রাস পাচ্ছে। পুষ্টি গুণহীন এ সকল কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য গ্রহণ করে দেশের সাধারণ জনগণ দীর্ঘমেয়াদী নানা রোগ ব্যাধির সম্মুখীন হচ্ছে। সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন নিয়ে। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার প্রান্তিক কৃষক ও খামারিদের প্রাকৃতিক উপায়ে উৎপাদিত পণ্যদ্রব্য ও কৃষি উৎপাদন সম্পর্কে সঠিক তথ্য দিয়ে থাকি। তো চলুন, আজ আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কান্দাপাড়া গ্রামে। আমরা আজ এই গ্রামটি ঘুরে দেখব এবং প্রাকৃতিক উপায়ে উৎপাদিত বিভিন্ন ফসল সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে থাকবো। তো আর দেরি না করে চলুন ঘুরে দেখা যাক। পেঁয়াজ এদেশের অন্যতম একটি ফসল। আদি যুগ থেকে পেঁয়াজের ব্যবহার শুরু হয়েছে। বিভিন্ন রান্নায় পেঁয়াজের নানাবিধ ব্যবহার হয়ে থাকে। পেঁয়াজে আছে ভিটামিন এ, সি, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিঅক্সিডেন্ট। বাংলাদেশে প্রচুর পরিমাণে পেঁয়াজের উৎপাদন হয়, তবে চাহিদার তুলনায় অনেকটা কম। পেঁয়াজের পাশাপাশি এখানকার জমিতে কালো জিরার চাষও হয়ে থাকে। সাদা ফুলের মৌ মৌ গন্ধে মাঠ সুভাষিত হয়ে ওঠে। শুরু হয় মৌমাছির মধু সংগ্রহের কাজ। দর্শক, আমরা আছি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কান্দাপাড়া গ্রামের ব্রহ্মপুত্র নদের চরে। এখানে এই উর্বর পলি মাটিতেই একই সাথে চাষ করা হয়েছে পেঁয়াজ ও এর সাথী ফসল হিসেবে কালিজিরা। আর আশেপাশেও দেখতে পাচ্ছি এখানে চীনা ও গম চাষ করা হয়েছে। আমরা এখানে একজন প্রান্তিক কৃষকের সাথে কথা বলবো এবং এই চাষ পদ্ধতি সম্পর্কে জানবো। তো চলুন জেনে আসা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। কি তুলতেছেন এগুলা? কালিজিরা। এখানে অনেক জায়গা জুড়ে দেখলাম যে কালিজিরা আর পেঁয়াজ বুনতেছেন বোধহয়। হ্যাঁ, বুনছি। তো এই দুইটা একসাথে বোনার কারণ কি? আসে দুইটাই একসাথে আসে। মাটি ভালো? মাটি ভালো। আর কতটুকু জায়গায় এরকম কালিজিরা আর পেঁয়াজ বুনছেন? 20 একর জায়গার মধ্যে বুনছি। 20 একর জায়গার মধ্যে পুরো কালিজিরা? হ্যাঁ, কালিজিরা আর পেঁয়াজ। এর আগেও কি বুনছেন নাকি প্রথম? প্রতি বছরই বুনি। প্রতি বছরই। ফসল কেমন হয়? খুব ভালো হয়। ভালো হয়। কি কি ব্যবহার করেন এখানে মাটির উর্বরতার জন্য? কোনো কিছু ব্যবহার করি না তো, সার ভিটামিন কিচ্ছু লাগে না। তাহলে কিভাবে হয় এটা? প্রতি বছর বন্যা হয়, নতুন মাটি পড়ে, পলি মাটি। আচ্ছা, সেই মাটিতে সুন্দর হয়। প্রতি বছর বন্যা হয় না। মানে একদম প্রাকৃতিক উপায়ে যেই কোনো সারটার কিছুই ব্যবহার করেন না? না, কোনো তো সার ব্যবহার করি না। বাজারে দরদাম কেমন পড়ে পেঁয়াজ আর কালিজিরা? মনে করেন যে পেঁয়াজ বেচা যায় 1500, কালিজিরা 8-10 হাজার বেচা যায়। পেঁয়াজের হাতে মনে করেন যে কালিজিরা আয়া পড়ে। আপনি এখানে চাষ করতে বীজ বাবদ বা আনুষঙ্গিক খরচ বাবদ মানে কত টাকা খরচ করছেন আর কি? এক্সট্রা কোনো খরচ নাই, কোনো কিছু নাই, খালি একটু পানি দেই হয়ে যায়। এখন মনে করেন যে পানি দিতেছি এই পানি দেওয়াতেই, ওখানে আলাদা করলে হয়তো ফের আবার আরেক খেতে পানি দেওয়া লাগতো, পানি খরচ, তেল খরচটা বাড়তি। অন্যান্য জায়গায় যারা এরকম বিভিন্ন সার টার দিয়া করে এগুলো তো ক্ষতি হয় নাকি? হ্যাঁ, ক্ষতি হয়। ক্ষতি হয়, শরীরের জন্য তো খারাপ। তো যারা এগুলা করে তাদের বিষয়ে কি বলতে চান? যেগুলা না, সার ভিটামিন দিয়ে আবার না করাটাই বেশি ভালো। না করাটাই বেশি ভালো। কেন? কৃষি নিয়ে মনে করেন যে সার ভিটামিন ছাড়া বুনছি, আল্লাহ খুব সুন্দর দিছে। দিবার মালিক আল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস রাখলেই তাতেই যথেষ্ট। পলি মাটিতে প্রান্তিক কৃষকরা একই সাথে পেঁয়াজ ও কালিজিরা চাষ করছে। উর্বর মাটিতে কোনো ধরনের কোনো রাসায়নিক সার ছাড়াই একদম প্রাকৃতিকভাবে এগুলো বেড়ে উঠছে। আমরা চাই প্রত্যেকটি চরে এভাবে
পেঁয়াজ উৎপাদন হোক এবং ফসল উৎপাদন হোক। পেঁয়াজ উৎপাদনের মাধ্যমে আমাদের দেশে পেঁয়াজের যে ঘাটতি তা কিছুটা পূরণ হবে। আমদানির মাধ্যমে যেই পণ্যগুলো আমাদের চাহিদা পূরণ করে সেই আমদানি থেকে আমরা সরে আসতে পারবো। চীনা ধান বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি কৃষি পণ্য। বিলুপ্তপ্রাপ্ত এই ধানটি এখন আর সব অঞ্চলে চোখে পড়ে না। নতুন প্রজন্মের অনেকেই জানেন না চীনা ধান কি। চীনা ধান শিশু খাদ্যসহ বিভিন্ন খাবার উৎপাদনে সহযোগিতাকারী হিসেবে ব্যবহার করা হয়। চীনা ধান চরাঞ্চলের বেলে বা দোআঁশ মাটিতে ভালো জন্মে। এই ধান চাষে কোনো মৌসুমের প্রয়োজন হয় না, খরচও নেই বললেই চলে। বর্তমানে চীনা ধানের বাজার মূল্য প্রতি মণ 5 থেকে 6 হাজার টাকা। রৌমারী উপজেলার চরাঞ্চলে প্রচুর পরিমাণে চীনা ধানের চাষ হচ্ছে। দর্শক, আমরা এখন আছি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কান্দাপাড়া গ্রামের ব্রহ্মপুত্র নদের তীরে। এখানে একটি ভিন্নধর্মী ফসলের সাথে আমরা আজ পরিচিত হব। আমরা এই ফসল সম্পর্কে জানবো এবং এই চাষ সম্পর্কে জানবো। একজন কৃষক এখানে আছে, চলুন তার কাছ থেকে জেনে নেওয়া যাক। ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। তো এইখানে অন্যরকম একটা শস্যর সাথে আমরা পরিচিত হতে চাই। তো দেখতে পাচ্ছি আমরা এই শস্য সচরাচর দেখি না, তো এই শস্য সম্পর্কে যদি একটু প্রথমে বলতেন। আমি এইখানে যে ফসলটা উৎপাদন করছি এই ফসলের নাম হলো চীনা। এটা অত্যন্ত মূল্যবান একটা ফসল, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার। এটা বিক্রি করতে গেলে অনেক দাম। এই ফসল দিয়ে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারও তৈরি করা হয় এবং সেই সাথে কিছু দামি দামি পশু খাদ্য এইটাকে চীনাকে ব্যবহার করা হচ্ছে। মূলত অর্গানিক পদ্ধতিতেই এই ফসলটা উৎপন্ন করছি। কারণ হলো এইটা একটা চর অঞ্চলের অববাহিকা। এখানে প্রতি বছর পলি পড়ে, সেই পলি মাটি অত্যন্ত উর্বর এবং এই উর্বর জমিতে সম্পূর্ণ সারমুক্ত পদ্ধতিতে এখানে এটা চাষ করা হয়েছে এবং এই চাষে আমরা অত্যন্ত লাভবান হচ্ছি। কারণ এই ফসলের দাম অনেক বেশি, প্রতি মন বা 40 কেজি এইটা 5,000 থেকে 6,000 টাকা মন বিক্রি করি। আর প্রতি বিঘায় উৎপন্ন হয় মোটামুটি প্রায় 30-35 মনের মতো। তাতে এটা আসলে অনেক একটা লাভবান ফসল। নতুন যারা উদ্যোক্তা আছে বা নতুন প্রজন্মের যারা আছে, যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকতে চায় এবং এই ফসল ফলাতে চায়, তাদের জন্য আপনার কি বলার? তরুণ প্রজন্ম যারা আছে বা যারা কৃষক উদ্যোক্তা হতে, হ্যাঁ, তাদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে। সেই জন্যও আমি কিছু কাজ করতেছি অত্র এলাকায়। এরকম যদি সারা বাংলাদেশে এরকম উদ্যোক্তা তৈরি করে এই ফসলটাকে আরও বেশি করানো যায়, তাহলে আমরা আমাদের দেশে ব্যবহারের পাশাপাশি আমরা বাইরের দেশেও এটাকে রপ্তানি করতে পারি। ধন্যবাদ আপনাকে, কথা বলে ভালো লাগলো। আর আপনার এই নতুন যে শস্য আমরা আজ পরিচিত হলাম, আমরা চাই যে বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা আছে, যারা উদ্যোক্তা হতে চায়, তারা এই শস্য অর্গানিক উপায়ে উৎপাদন করুক। ধানের পাশাপাশি আমাদের আরেকটি জনপ্রিয় ফসল গম ফসল। যদিও এটি শীতকালীন ফসল, অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফসলটি পরিবেশ বান্ধব। মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তনের ফলে প্রতি বছর গমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের আবহাওয়া গম চাষের জন্য যথেষ্ট উপযোগী। প্রিয় দর্শক, আমরা এখন আছি রৌমারী উপজেলার কান্দাপাড়া গ্রামের একটি গমের ক্ষেতে। আমরা দেখছি এখানে প্রাকৃতিক উপায়ে কিভাবে গম চাষ করছে। আমরা এখন একজন কৃষকের সাথে এই বিষয়ে কথা বলবো। আচ্ছা, কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। ভালো রাখছে। তো গম কেমন উৎপাদন করতেছেন এবার? আগে প্রথমে বাদাম আবাদ করছিলাম, বাদাম তুইলা তারপরে গম সিজনে একবার, আবার মনে করেন যে ওই বর্ষার পরে আবার ফেরা বাদাম লাগামু, ধান লাগামু, রুয়া ধান। আপনার এই ক্ষেতে মানে সারটার কেমন কি দিয়েছেন একটু বলেন। গম লাগানোর জন্য ওই যে গরুতে নাদা টাদা জৈব সার তৈরি করে না, আপনার নিজস্ব গরু? নিজস্ব গরু। আচ্ছা, তারপরে এই তো উৎপাদন হয়েছে। মানে রাসায়নিক সার দিলে তো তাড়াতাড়ি ফলনটা হয় জৈব সারের থেকে। এমনিতে ইনশাআল্লাহ মনে করেন যে ফলন ভালো, এই জন্য ব্যবহার করি নাই। আর ইটা ভালো, হ্যাঁ, ফলনটাও ভালো হয় এমনিতেই। আর পোকা দমনের জন্য আপনি কি কি পদ্ধতি অবলম্বন করলেন? মেন্দা পোকা নাকি জানি একটা গুদা গুদাই যে আছে এর মধ্যে, তাছাড়া এমনি কোনো পোকা টোকা নাই।
আমাদের রৌমারী কুড়িগ্রামে 15,270 হেক্টর জমি রয়েছে। এই জমিতে আমাদের বিভিন্ন ধরনের ফসল এখানে চাষ হয়। আমাদের এখানে ধান মেইন ফসল, এছাড়া আমাদের গম, সরিষা, ভুট্টা, বাদাম, চীনা, কাউন বিভিন্ন ধরনের ফসল হয়। এই ধারাবাহিকতায় আমাদের এখানে 667 হেক্টর জমিতে আমাদের শাকসবজি চাষ হয়ে থাকে, যেগুলো আমরা নিরাপদ চাষাবাদ করার জন্য কৃষককে সর্বদা পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রায় 8টি প্রকল্প এখানে রানিং রয়েছে। এই 8টি প্রকল্পের মধ্যে আমাদের প্রায় 4টি প্রকল্প রয়েছে, যেটি জৈব কৃষি এবং নিরাপদ জৈব কৃষি নিয়ে আমাদের কাজ করছে এবং পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে কৃষককে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে কিভাবে এই জৈব কৃষির আওতায় নিয়ে এসে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায় সেই বিষয়ে আমরা কিন্তু পরামর্শ দিচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে যে কৃষকরা তারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট প্রদান করছি। ফলশ্রুতিতে তারা তাদের যে সবজির জমি রয়েছে, এখানে মেইনলি সাধারণত করলা, পটল, বেগুন, শশা, ঝিঙ্গা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এই প্রত্যন্ত চরে এই সকল ফসল হয়ে থাকে। এই সকল ফসল চাষ করতে গিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের আমাদের অর্গানিক ম্যাটার ইউজ করতেছে। যেমন হচ্ছে তারা ইয়েলো স্টিকি ট্রাপ ইউজ করতেছে, তারা হোয়াইট স্টিকি ট্রাপ ইউজ করতেছে, ব্লু স্টিকি ট্রাপ ইউজ করতেছে এবং আমাদের যে সেক্স ফেরোমন ফাঁদ রয়েছে, এই সকল জৈব কৃষির উপাদান ব্যবহারের মাধ্যমে তারা কিন্তু তাদের খাদ্য উৎপাদনে এগিয়ে আসছে, আমাদের কৃষিকে সমৃদ্ধ করছে এবং নিরাপদ খাদ্যের দিকে তারা কিন্তু আমাদের রৌমারীকে আরও সমৃদ্ধ করছে। একসময় বাংলার প্রতিটি ঘরে ঘরে হাঁস মুরগি পালন করত প্রাকৃতিক উপায়ে। এ সকল গৃহপালিত প্রাণীগুলো আমাদের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখত। সময়ের পরিবর্তনের মাধ্যমে এখন হাঁস মুরগির খামার তৈরি হয়েছে বাণিজ্যিকভাবে লাভবান হতে। এ সকল প্রাণীগুলোকে খাওয়ানো হচ্ছে ফিড জাতীয় খাবার, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখনও প্রাকৃতিক উপায়ে হাঁস পালন করছে রৌমারী উপজেলার মির্জাপাড়া গ্রামের শাহজাহান মিয়া। দর্শক, এই মুহূর্তে আমরা আছি রৌমারী উপজেলার মির্জাপাড়া একটি হাঁসের খামারে। আমরা দেখতে পাচ্ছি যে একটি হাঁসের খামারে কতগুলো হাঁস একসাথে পালন করা হচ্ছে। আমরা এখন একটি হাঁসের খামারের সাথে কথা বলবো। কতগুলো হাঁস এখানে পালন করছেন একসাথে? 1700 হাঁস আছে। 1700 হাঁস। তো হাঁসের এই খামার শুরু করেছিলেন কতগুলো হাঁস দিয়ে? 2000 পিস দিয়ে। 2000 পিস দিয়ে খামার শুরু করেছিলেন। তো এখন 1700 হাঁসকে বিক্রি করেছেন? ইউটিউব দেখছি, দেখা এটা আর কি উপরে আর কি পরিচর্যা করছি, যে দেখি আমিও যদি করে যদি লাভবান হতে পারি, এইভাবে আর কি করা হয়েছে। পরবর্তী চিন্তা ভাবনা আমি যে এবার করছি, এই ক্ষেত্রে নতুন হিসেবে আর কি যত টাকা আমার খরচ করছিলাম, তাতে আমার হাঁসের বয়স 2 বছর পার হয়ে গেছে। তাতে আমার বর্তমান আর কি লাভের সংখ্যাটা নাই, কি আমার যে চালানপাতি খাটাইছিলাম সেই চালানপাতি হলে আর কি ওটার ভাবে আর কি আসছে। আর বর্তমানে হাঁসের ডিম কত মূল্যে বিক্রি করছেন, আর হাঁস কতগুলো বিক্রি করেছেন বা কত মূল্যে বিক্রি করছেন? 250 হাঁস বিক্রি করছি, বাকি 1750 মা হাঁস ছিল। পূর্ণ যখন হয়েছে তখন 4.5 মাস পরে ডিম দেওয়া শুরু করছে। সেইভাবে মনে করেন আস্তে আস্তে পর্যায়ক্রমে 6 মাসের বেলায় মনে করেন যে আমার 1400 1450 ডিম পর্যন্ত উঠছিল। আর বাজারজাত বিক্রি 1300 থেকে আমি 1800 টাকা পর্যন্ত সব বিক্রি করছি। তো এই পরিমাণ ছিল। আবার যখন খাদ্য খাওয়া হয়, তারপরে মনে করেন যে ডিমের গ্রোথ আবার কমে যায়। লাস্ট পর্যায়ে ফিরে আবার 800, 850, 900 পর্যন্ত আসে এই 1750 হাঁসের ডিম। দর্শক, দেখলেন তো একজন সফল খামারি কিভাবে তার হাঁসের পরিচর্যা করছে এবং সম্পূর্ণটাই প্রাকৃতিক নিয়মে। তিনি গম খাওয়াচ্ছে, ভুসি খাওয়াচ্ছে, ভুট্টা খাওয়াচ্ছে এবং পাশে একটি জলধারা দেখতে পাচ্ছি, সেখানে প্রাকৃতিকভাবে শামুক, ছোট মাছ, শ্যাওলা এগুলোই হাঁসের প্রধান খাবার হিসেবে তিনি ব্যবহার করে যাচ্ছে। আমরাও চাই প্রাকৃতিক উপায়ে হাঁসগুলোকে পালন করুন এবং সুষম খাদ্য নিশ্চিত করুন। মাছ আমিষ জাতীয় খাদ্যপণ্য। বর্তমানে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে নদী, খালবিল শুকিয়ে যাওয়ার কারণে। তথাপি মাছের চাহিদা পূরণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষকে বিকেন্দ্রীকরণ করছে চাষিরা, যার কারণে সাধারণ মানুষ পুষ্টিগুণ সমৃদ্ধ আমিষের যোগান পাচ্ছে না। খামারগুলোতে মাছকে খাওয়ানো হচ্ছে হাইব্রিড জাতীয় খাবার, যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখনও অনেক খামারিরা প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করে নিজে স্বাবলম্বী হচ্ছে,
দেশের জনগণদের খাওয়াচ্ছে নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ মাছ। দর্শক, আমরা এখন আছি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার গয়টাপাড়া গ্রামে। আপনারা দেখছেন চমৎকার একটি বিলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই বিলে প্রচুর প্রজাতির বিভিন্ন ধরনের দেশীয় মাছ চাষ করা হচ্ছে। আমরা এখন এই বিলের একজন চাষির সাথে কথা বলবো এবং তার চাষের প্রক্রিয়া সম্পর্কে জানবো। অনেক মাছ দেখতে পাচ্ছি আপনার এখানে, তো কি কি মাছ রয়েছে একটু দর্শকদের বলুন। আমাদের এখানে আছে রুই, মিরকা, পুঁটি, কার্পু, ব্লাড কার্প, গ্লাস কাপ, সিলভার ব্রিগেড, বিভিন্ন প্রজাতির মাছ আছে। মাছের খাবার হিসেবে কি দিচ্ছেন? কোনো রাসায়নিক সারটার প্রয়োগ করছেন কিনা? আমরা এখানে কেমিক্যাল যুক্ত কোনো খাবার আমরা খাওয়াই না। এটা একটা বিশাল এরিয়া, এখানে আপনার 7 একর জায়গা আছে। এই 7 একর জায়গার মধ্যে এখানে যে পরিমাণ খাবার আছে মাছে, আমাদের বাড়তি খাবারের কোনো প্রয়োজন পড়ে না। তো এই মাছগুলো বাজারজাতকরণের ক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা বাজারজাত করি, এই যে জেলে আছে এদেরকে দিয়ে মাছ ধরে, মাছ ধরার পর ড্রাম বা বড় পাতিলের মধ্যে ওটা আপনার টিউবওয়েলের বিশুদ্ধ পানির মধ্যে মাছটা রাখার পরে তাজা অবস্থায় মাছগুলো আমরা বাজারে নিয়ে যাই। আমরা দু একটা মাছ দেখি আপনার এই বিলে। আচ্ছা, ঠিক আছে, আসুন। এই মাছটা বড় হতে কতদিন সময় লাগে? এই আপনার 1.5-2 মাসের মধ্যে এটা 100 কেজি 1.5 কেজি আসবে। 100 কেজি যায়। জি, মানে এখনো প্রায় বাচ্চাই আছে। হ্যাঁ হ্যাঁ, শীতের মধ্যে এটা রেণু চাষ করা হয়েছে, তো এই জন্য মাছটা বাড়তি কম হয়েছে। যখন গরম পাবে তখন মাছটা দ্রুত করে দিতে পারবে। উপজেলার প্রায় 9টি বিল আছে, আর এছাড়া আমাদের এখানে অনেক উন্মুক্ত জলাশয় আছে, যেমন নদী আছে। এছাড়া আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে জলাশয় আছে, প্রায় 1500টির মতো পুকুর আছে। এসব পুকুরে সাধারণত চাষ হয়, কিন্তু এটা যেহেতু চর অঞ্চল এবং বন্যা প্লাবিত এলাকায়, এখানে মাছ চাষের ক্ষেত্রে কিছু সমস্যা আমি দেখছি। এখানে পর্যাপ্ত পরিমাণে শীতকালে পানি থাকে না, এছাড়া বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়। তো আমি পরামর্শ দিই চাষিদের ক্ষেত্রে যে যেখানে অর্গানিক পদ্ধতিতে অর্থাৎ জৈবিক পদ্ধতিতে যেন আমরা মাছ চাষ করি, কোনো রকম রাসায়নিক পদার্থ এ ধরনের কোনো ব্যবহার না করার জন্য আমরা সাধারণত উৎসাহিত করি। এছাড়া আমরা আগে দেখছি যে পচা গোবর বা হাঁস মুরগি বিষ্ঠা এ জাতীয় দ্রব্য আমরা সাধারণত মাছ চাষে ব্যবহার করতাম আগে, কিন্তু বর্তমানে আমরা এগুলোকে নিরুৎসাহিত করি। কারণ তো আমরা চাই নিরাপদ মাছ। যে নিরাপদ মাছ বলতে কি বোঝায়? যেখানে কোনো ভেজাল মুক্ত থাকবে। যেহেতু আমরা মাছ আমাদের নিরাপদ খাবার, অনেক প্রোটিন জাতীয় খাবার, এটা আমরা চাই এখানে কোনো ভেজাল বা কেমিক্যাল ব্যবহার না করা হয়। এছাড়াও আমরা বিভিন্ন মাছ চাষি যারা আসেন এখানে, আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যাতে অল্প পরিমাণে বা খাবার দিয়ে প্রাকৃতিকভাবে যেন আমরা মাছ চাষ করে সর্বোচ্চ লাভবান হতে পারি, আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। কৃষিকে সমৃদ্ধ করতে প্রযুক্তির পাশাপাশি প্রাকৃতিক উপায়ে বিভিন্ন মাধ্যমগুলো ব্যবহার করে সুস্থ সুন্দর একটি জাতি গঠনে অবদান রাখি। অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে খাদ্যশস্য সহ সকল ধরনের ফসল উৎপাদনে কৃষক ভাইদের উৎসাহী করে তুলি। প্রিয় দর্শক, আপনারা যারা প্রাকৃতিক উপায়ে খাদ্যশস্য ও ফলমূল উৎপাদন করতে চান এবং এ সম্পর্কে কোনো তথ্য জানতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা: প্রযোজক অর্গানিক ও জীবন, কক্ষ নং 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। দর্শক, আজ আমরা সারাদিন ঘুরলাম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিভিন্ন গ্রামে। আমরা দেখলাম এখানের কৃষকদের বিভিন্ন চাষের কার্যক্রম। পরবর্তীতে আমরা বাংলাদেশের অন্য কোনো জেলার অন্য কোনো গ্রামের প্রাকৃতিক উপায়ে চাষাবাদ এবং
প্রাকৃতিক উপায়ে খাদ্য উৎপাদন সম্পর্কে আপনাদের দেখাবো। সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, অর্গানিকের সাথেই থাকুন।